Hi, hello, namaskar, dosto. Welcome to this lesson 5 of this chapter biological classification system, and this is going to be the last lesson of this whole course. তো আজকের লেসনে আমরা ডিসকাস করব কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমেলিয়া, ভাইরাস, ভাইরয়েড এবং লাইকেন্স সম্পর্কে। তো কিংডম প্লান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া সম্পর্কে আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাব আজকের লেসনে, বিকজ কিংডম প্লান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া নিয়ে আমরা পুরো একটা আলাদা চ্যাপ্টারই পাবো ইন ফিউচার। এরপরই আমরা ডিসকাস করব কিংডম প্লান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া নিয়ে পুরো চ্যাপ্টারই শুরু হয়ে যাবে। তো যাই হোক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই লেসনের মধ্যে ভাইরাস, ভাইরয়েড অ্যান্ড লাইকেন্স, যেখান থেকে 2019 নিট এক্সামেও কোয়েশ্চেন এসেছে। তো আমরা সেই সবগুলো জিনিসই দেখবো আমরা। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম, লেটস গেট স্টার্টেড। So, kingdom Plantae. Plantae include all eukaryotic chlorophyll containing organisms commonly called the plant. নর্মালি উদ্ভিদ বলতে আমরা কাদেরকে বুঝাই? যাদের মধ্যে ক্লোরোফিল থাকবে এবং যারা সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে। এ ফিউ মেম্বার্স আর পার্শিয়ালি হেটেরোট্রফিক। দেখো, উদ্ভিদ বলতে আমরা বুঝি তারা সভোজী, অর্থাৎ তারা অটোট্রফিক। কিন্তু কিংডম প্লান্টির আন্ডারেও আমরা এমন কিছু অর্গানিজমস পাবো যারা আমরা বলছি পার্শিয়ালি হেটেরোট্রফিক, সাচেস যেমন ইনসেক্টিভোরাস প্লান্টস অর প্যারাসাইট। কিছু আমরা প্যারাসাইটিক প্লান্ট পাবো এবং কিছু ইনসেক্টিভোরাস প্লান্টস পাবো। তো এইখানে আমাদেরকে তাদের এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে। এনসিআরটির দেওয়া যে এক্সাম্পলগুলো আছে শুধুমাত্র আমি সেগুলোই এখানে উল্লেখ করছি। Bladderwort and Venus flytrap, these two are the example of the insectivorous plant. আর কাসকিউটা is a parasitic plant. তো তাদেরকে মনে রাখার সবচেয়ে সহজ উপায়, যদি আমরা তাদের চিত্রগুলো দেখি, এইটা হচ্ছে গিয়ে আমার ব্লাডারওয়ার্ট প্লান্ট, এটা হচ্ছে ব্লাডারওয়ার্ট, আর এটা হচ্ছে আমার ভেনাস ফ্লাই ট্র্যাপ। ঠিক আছে, তো এই দুটো উদ্ভিদের তাদেরকে দেখে তাদেরকে মনে রাখার চেষ্টা করো, নামগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় উদাহরণ দিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি কাসকিউটা, একটা বড় বৃক্ষের, একটা বড় গাছের উপর তারা পরভোজী হিসাবে তারা এইভাবে অবস্থান করে। তো যাই হোক, তার এটা হচ্ছে কাসকিউটা, এক্সাম্পল অফ কাসকিউটা। নাও লেট মি গো টু দ্য নেক্সট স্লাইড। কিংডম অ্যানিমেলিয়া। কিংডম অ্যানিমেলিয়া বলার সাথে সাথে আমাদের মাথার মধ্যে অবশ্যই নর্মালি আসে গিয়ে কি, যে তারা হেটেরোট্রফিক ইউক্যারিওটিক অর্গানিজম। অ্যানিমেলিয়া বলতে আমরা কি বুঝি? আমরা আমাদের চারপাশে যা যা দেখি, মানুষ, গরু, ছাগল, কুকুর, বেড়াল, সব কিছুই কিংডম অ্যানিমেলিয়ার আন্ডারে পড়ে। তো কিংডম অ্যানিমেলিয়া সম্পর্কে আলাদা চ্যাপ্টার, সেখানে ডিটেইল ডিসকাশন হবে। কিংডম অ্যানিমেলিয়ার মোর ফার্দার ক্লাসিফিকেশন হবে সেখানে সব কিছু আমরা জানবো। যাই হোক, জেনারেল ক্যারেক্টারিস্টিক, দে আর মাল্টিসেলুলার অ্যান্ড দেয়ার সেল ল্যাক সেল ওয়াল, তাদের মধ্যে সেল ওয়াল থাকে না, সেটা আমরা সবাই জানি কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে। দে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন দ্য প্লান্টস ফর ফুড। আমরা জানি যে যে যারা শাকাশী প্রাণী আছে তারা ডিরেক্টলি প্লান্টসের উপর, অর্থাৎ সবুজ উদ্ভিদের খেয়ে বেঁচে থাকে। যারা মাংসাশী প্রাণী আছে তারা আবার সেই শাকাশী প্রাণীদের উপর, শাকাহারী প্রাণীদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল হয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে অল টুগেদার কিংডম অ্যানিমেলিয়া, অর্থাৎ প্রাণীরা সম্পূর্ণভাবে উদ্ভিদের উপর বেঁচে থাকার জন্য নির্ভরশীল। দে ডাইজেস্ট দেয়ার ফুড ইন অ্যান ইন্টারনাল ক্যাভিটি, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অ্যান্ড স্টোর ফুড রিজার্ভার অ্যাজ এ গ্লাইকোজেন এবং ফ্যাট। অর্থাৎ তারা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, খাদ্যের পরিপাকতন্ত্রের মাধ্যমে তারা কি করে খাদ্যকে পরিপাক করতে পারে, খাদ্যকে ডাইজেস্ট করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অ্যানিমালসরা শরীরের মধ্যে খাদ্যকে অর্থাৎ ফুড রিজার্ভ করে রাখতে পারে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন এবং ফ্যাট। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। কী রূপে আমরা খাদ্য সঞ্চিত থাকে আমাদের শরীরের মধ্যে? গ্লাইকোজেন অ্যান্ড ফ্যাট। দে ফলো এ ডেফিনেট গ্রোথ প্যাটার্ন। আমরা দেখি যে একটা অ্যানিম্যাল তার জন্মের পরে সবচেয়ে প্রথমে সে শিশু থাকে, ভ্রূণ থেকে শিশুর তৈরি হয়, শিশু থেকে তারপরে সে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়, অ্যাডাল্টের পর তারপরে আস্তে আস্তে বয়স্ক হবে। তো এটা একটা, দিস ইজ এ পার্টিকুলার ডেফিনেট গ্রোথ প্যাটার্ন দ্যাট ক্যান বি অবজার্ভড ইন কেস অফ দ্য অ্যানিম্যাল কিংডম। Okay, so ultimately they will take a definite shape and size. Higher forms show elaborated sensory and the neuromotor mechanism, অর্থাৎ উচ্চতর ধরনের স্নায়বিক মেকানিজম থাকে অ্যানিমালসদের শরীরের মধ্যে। আমরা যখন ডাইজেস্টিভ, আমরা যখন হিউম্যান ফিজিওলজি পড়ব, তখন আমরা সেই সকল এক একটা হিউম্যান মেকানিজম, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, নার্ভাস সিস্টেম, তারপরে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের ইউরিনারি সিস্টেম,
সব ধরনের ব্লাড ভাস্কুলার সিস্টেম এভরিথিং সম্পর্কে সেখানে ডিটেইলড ডিসকাশন হবে। Most of them are capable of locomotion. Normally kingdom animal they are capable of locomotion. The sexual reproduction অবশ্যই তাদের মধ্যে তো আমরা কোনোদিনই asexual বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন মোটেই লক্ষ্য করা যায় না কিংডম অ্যানিমেলের মধ্যে, শুধুমাত্র আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখব, যেখানের মধ্যে আমরা দেখব অফস্প্রিং উইল বি প্রডিউস অর এমব্রায়ো উইল বি ডেভেলপড আফটার দ্য মেটিং অফ দ্য মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ সেখানে আমরা দেখব মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের after the copulation there will be combination of the male and female gamete, after that there will be the formation of the zygote থেকে ভ্রূণ বা এমব্রায়ো ডেভেলপ হবে এবং সেই এমব্রায়ো থেকে ধীরে ধীরে পুরো কমপ্লিট শিশু ডেভেলপ হবে আফটার এ ডেফিনিট পিরিয়ড অফ গেস্টেশন। তারপরে কী হবে আমরা দেখবো সেখানে পার্চুরেশন অর্থাৎ সেখানে প্রসব ক্রিয়া হবে, তারপরে সেটা বেরিয়ে আসবে শরীর থেকে। যাই হোক, এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট এই পুরো কোর্সের মধ্যে সেটা হচ্ছে গিয়ে virus, viroid and lichen. So now we will discuss about the virus, viroid and lichen. বিজ্ঞানী হোয়াইটেকার তার যে দেওয়া 5 কিংডম ক্লাসিফিকেশন সেখানের মধ্যে তিনি মোটেই ভাইরাস সম্পর্কে উল্লেখ করেননি। আমরা আমাদের যে নর্মাল জ্বর সর্দি কাশি হয়ে থাকে বা যাকে আমরা বলি কমন কোল্ড বা কমন ফ্লু যেটাকে আমরা বলে থাকি, সেটা আসলে ভাইরাসের জন্যই হয়ে থাকে। এখন যে কোভিড-19 প্যান্ডেমিক যে চলছে, যে কোভিড অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ, সেটাও আসলে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। যাই হোক, viruses did not find a place in their classification since they are not considered in the true living. ভাইরাসকে আমরা সম্পূর্ণভাবে জীবিত বলতে পারি না। কেন? ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। জীবিত আমরা লিভিং বলতে আমরা কি বুঝি? লিভিং বলতে আমরা তাদেরকে বুঝি যাদের শরীরের একটা অর্গানাইজড সেল স্ট্রাকচার থাকে, কিন্তু ভাইরাসের শরীরে সে ধরনের কোনো অর্গানাইজড সেল স্ট্রাকচার নেই। ভাইরাস হোস্ট সেলের শরীরের ভেতর, হোস্ট সেলের ভেতর সে বংশবৃদ্ধি করতে পারে, সে বেঁচে থাকতে পারে। হোস্ট সেলের বাইরে সে ইনঅ্যাক্টিভেটেড থাকে, একটা ইনার্ট বস্তু অর্থাৎ এটা জড় বস্তু হিসাবে সে অবস্থান করে। দেখো, দ্য ভাইরাস আর নন সেলুলার অর্গানিজমস, দে আর ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং অ্যান ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য সেল, অর্থাৎ শরীরের বাইরে, হোস্ট সেলের বাইরে তারা জাস্ট একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার, একটা ক্যালাসাকার গঠন হিসাবে শুধুমাত্র তারা পরিবেশের মধ্যে পড়ে থাকে। যখন তারা শরীরের ভেতরে থাকে তখনই তারা বংশবৃদ্ধি করতে পারে। ওয়ান্স দ্য ইনফ্যাক্ট এ সেল, যখন তারা কোনো সেলকে বা কোনো হোস্ট সেলকে আক্রমণ করে, দে টেক ওভার দ্য হোল মেশিনারি অফ দ্য হোস্ট সেল, তারা হোস্ট সেলের ভেতরে যে পুরোটা মেশিনারি অর্থাৎ হোস্ট সেলের ভেতরে নিউক্লিয়াস, রাইবোজোম, যে সেখানে প্রোটিন সিনথেসিস মেকানিজম বা ডিএনএ রেপ্লিকেটিভ মেকানিজম, সব ধরনের মেকানিজম তারা নিজের আওতায় নিজের কন্ট্রোলে নিয়ে আসে ভাইরাস, এবং সেই হোস্ট সেলের যে সেন্ট্রাল ডগমা বা সেন্ট্রাল মেকানিজম থাকে সেটাকে ভাইরাস নিজের বংশবৃদ্ধির কাজে ইউজ করে থাকে এবং আলটিমেটলি দে কিল দ্য হোস্ট সেল। দেখো, এখন কিছু জিনিস, কিছু হিস্টোরিক্যাল ব্যাপার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দ্য নেম ভাইরাস দ্যাট means venom or poisons. Fluid was given by the Dmitry Ivanovsky, recognized certain microbes as causal organisms of মোজাইক ডিজিজ অফ দ্য টোবাকো, অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস প্রথম আবিষ্কার করেন দিমিত্রি আইভানস্কি, যিনি প্রথম ভাইরাস শব্দের প্রবর্তন করেন, এবং ভাইরাস শব্দের আসল অর্থ হচ্ছে ভেনাম বা পয়জন। These were found to be smaller than the bacteria because they pass through the bacterial proof filter. আমরা জানি ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার হচ্ছে সেই সকল ফিল্টার যাকে বিভিন্ন ধরনের এক্সট্রাক্ট বা বিভিন্ন ধরনের ফ্লুইড থেকে ব্যাকটেরিয়াকে আলাদা করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু ভাইরাস সেই ব্যাকটেরিয়াকে আলাদা করার কাজে ব্যবহৃত সেই ফিল্টারের মধ্য দিয়েও, সেই ফিল্টারের সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়েও ভাইরাস চলে যেতে পারে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে ভাইরাসের আকৃতি ব্যাকটেরিয়া থেকেও ছোট। আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাইরাসের আকৃতি থাকে 1 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে, আর ব্যাকটেরিয়ার আকৃতি থাকে 1 মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে। আরেকজন বিজ্ঞানীর নাম অবশ্যই মনে রাখতে হবে, M.W. Beijering, who demonstrated the extract of the infected plant of tobacco could cause infection in the healthy plant and called the fluid as the contagium vivum fluidum. দেখো, বিজ্ঞানী M.W. Beijering কি করেন? তিনি টোবাকো মোজাইক ভাইরাসের এক্সট্রাক্ট তৈরি করেন, অর্থাৎ টোবাকো মোজাইক যে ভাইরাস আছে তাকে সে ভালোভাবে গ্রাইন্ড করার পরে তার যে এক্সট্রাক্ট তৈরি করে, অর্থাৎ তার শরীরের সব কিছুকে সে গ্রাইন্ড করে সাথে তার এক্সট্রাক্ট বের করে নিয়ে আসে,
এবং সেই এক্সট্রাক্ট যখন তিনি হেলদি প্লান্টের মধ্যে তিনি অ্যাপ্লাই করেন, তিনি লক্ষ্য করেন যে হেলদি প্লান্টটাও সেই রোগে আক্রান্ত হচ্ছে। এখন কীভাবে, কেন এই কারণে হচ্ছে? তার কারণ হচ্ছে যে ভাইরাসকে যখন এক্সট্রাক্ট তৈরি করা হয় তখন সেই এক্সট্রাক্টের মধ্যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড থাকে, এবং সেই ভাইরাস নিউক্লিক অ্যাসিড এককভাবেও ডিজিজ প্রডিউস করতে সক্ষম। এই জিনিসটা হচ্ছে মূল বক্তব্য। এবং বেজারিং সেই এক্সট্রাক্টটাকে, অর্থাৎ সেই ডিজিজ প্রডিউসিং এলিমেন্টটাকে তিনি কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম নামে তিনি উল্লেখ করেন, যাকে তিনি বলছেন ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। Now let me go to the next slide. W.M. Stanley showed the virus could be crystallized. প্রথম ভাইরাসকে ক্লাসিকরণ কে করেন, ক্রিস্টালাইজড কে করেন? W.M. Stanley. ক্রিস্টালাইজ কনসিস্ট অফ আ লার্জ অফ দ্য প্রোটিন, এবং এই ক্রিস্টালাইনের মধ্যে তিনি লক্ষ্য করেন যে সেখানে ম্যাক্সিমাম অংশ হচ্ছে প্রোটিন। They are inert outside their specific host cell. They are inert outside from their specific, তারা যখন হোস্ট সেলের বাইরে থাকে তখন তারা ইনার্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড থাকে। ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইট। অবশ্যই আমরা ভাইরাসকে বলতে পারি কি অব্লিগেট প্যারাসাইট, কারণ হোস্ট সেলের বাইরে তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কারণ হোস্ট সেলের ভেতরেই তারা বংশবৃদ্ধি করতে পারে, হোস্ট সেলের বাইরে তারা ইনঅ্যাক্টিভেটেড উপায়ে পড়ে থাকে, তাই তাদেরকে আমরা বলছি অব্লিগেট প্যারাসাইট, অর্থাৎ নিশ্চিত পরজীবী, অর্থাৎ পরজীবিতা ছাড়া তাদের কাছে আর অন্য কোনো অপশান নেই। ইন এডিশন টু দ্য প্রোটিন ছাড়াও ভাইরাসের মধ্যে কি থাকে? জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। এখন ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হয় আরএনএ হবে নতুবা ডিএনএ হবে, কখনোই আরএনএ বা ডিএনএ দুটোই ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে উপস্থিত থাকতে পারে না। ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হয় আরএনএ নতুবা ডিএনএ হবে। In general, viruses that infect plant have single-stranded RNA. Generalized way, আমরা বলছি যে জেনারেলাইজড ওয়ে, এমনটা নয় যে সবসময় প্লান্ট ভাইরাসগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হবে। জেনারেলাইজড ওয়েতে আমরা কিছু জিনিস কনসিডার করি যে প্লান্ট ভাইরাস উইল বি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, and the viruses that infect animals have either single or double stranded RNA or double stranded DNA. অর্থাৎ যেগুলো এনসিআরটি বলছে যে যে সকল ভাইরাস অ্যানিমেলদেরকে আক্রমণ করে থাকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় সিঙ্গেল বা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ হবে, নতুবা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হবে। খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে ডিএনএ ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করছে, ঠিক আছে। ব্যাকটেরিয়াল ভাইরাস অর দ্য ব্যাকটেরিওফাজ আর ইউজুয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ব্যাকটেরিওফাজ অর্থাৎ সেই সকল ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলা হয়, এবং ব্যাকটেরিওফাজদের যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে সেটা আসলে দেখা যায় যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ প্রকৃতি। দ্য প্রোটিন কোড কল দ্য ক্যাপসিড মেড অফ দ্য স্মল সাবইউনিট কল দ্য ক্যাপসোমিয়ার্স। দেখো এখন আমরা ভাইরাসের গঠন পড়ব। ভাইরাসের গঠনের মধ্যে একদম ইজি, ভাইরাসের গঠন একদম সহজভাবে মনে রাখার চেষ্টা করো। ভাইরাসের গঠনের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে আউটার কভারিং যাকে আমরা বলছি ক্যাপসিড, যেটা প্রোটিন নির্মিত, এবং এই আউটার কভারিং এর যে ইউনিট অর্থাৎ যে আউটার কভারিং এর যে একক তাকে আমরা বলছি ক্যাপসোমিয়ার, অর্থাৎ দ্য protein unit of the outer covering, that is the protein unit of the capsid, is called the capsomere. Protects the nucleic acid, আসলে সেই আউটার কভারিং এর ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকবে। নিউক্লিক অ্যাসিড বলতে বোঝাচ্ছে যে হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ। These capsomere are arranged in helical or polyhedral geometric form. দেখো এই জিনিসটা আমরা ইন ফিউচার আরও ডিটেইলড ডিসকাস করব যে ভাইরাসের গঠন অর্থাৎ ভাইরাসের বাইরের ক্যাপসিড, ভাইরাসের বাইরের দিক থেকে যে ভাইরাসের বাইরের গঠন বা ক্যাপসোমিয়ার গঠনটা আমরা দেখব দুই ধরনের হয় তার এই ধরনের হেলিক্যাল ফরমেশন গঠন থাকবে, নতুবা তার কী ধরনের গঠন থাকবে পলিহেড্রাল গঠন, বা এটাকে এই ধরনের গঠনকে বলা হয় আইকোসাহেড্রাল টাইপ অফ দ্য স্ট্রাকচার। তো এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ যেটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে। এখন ভাইরাস ঘটিত কিছু ডিজিজ অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন মামস, স্মল পক্স, হার্পিস ভাইরাস ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা অর্থোমিক্সোভিরিটি দ্বারা হয়ে থাকে। সেগুলো তোমরা যখন ইন ফিউচার ইন কেস অফ হায়ার স্টাডি ইউ উইল কাম টু নো অ্যাবাউট অল দিস থিংস।
এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম ভাইরাস, যেটা খুবই পরিচিত ডিজিজ আমাদের কাছে, সেটাও ভাইরাস ঘটিত রোগ। ইন প্লান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফরমেশন, লিফ রোলিং, কার্লিং। এই ধরনের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগে প্লান্টের মধ্যে এই ধরনের বিভিন্ন সিমটমস দেখা যায়। ইয়েলোয়িং অ্যান্ড ভেইন ক্লিয়ারিং, ডোয়ার্ফিং অ্যান্ড স্টান্টেড গ্রোথ লক্ষ্য করা যায় প্লান্টসদের মধ্যে। এখন আমরা জানব ভাইরয়েড, প্রায়ন এবং লাইকেন সম্পর্কে। দেখো, ভাইরয়েড ইন 1971 একজন বিজ্ঞানী যার নাম T.O. ডিনার discovered a new infectious agent that was smaller than the virus and caused potato spindle tuber disease। তাহলে সবচেয়ে প্রথমেই যে জিনিসটা আমাদেরকে মাথায় আসতে হবে যে ভাইরয়েড এমন একটা জিনিস যেটা ভাইরাস থেকেও ছোট। আমরা আগে জেনে এসেছি যে ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও ছোট হয় এবং ভাইরয়েড ভাইরাস থেকেও ছোট হবে, এবং মূল যে তার আইডেন্টিফিকেশন সেটা হচ্ছে সে পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ সৃষ্টি করতে পারে। তো নিটে কোয়েশ্চেনটা এইভাবে ফর্ম হবে যে হুইচ অফ দিস ফলোয়িং ফর্ম দ্য পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। সাথে সাথে আমাদের মাথায় আসতে হবে যে ভাইরয়েড ফর্ম দ্য পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। ইট ওয়াজ ফাউন্ড টু বি এ ফ্রি আরএনএ। ভাইরয়েড ইজ নাথিং বাট একটা ফ্রি আরএনএ। ঠিক আছে, আমরা আগে ভাইরাসের ক্ষেত্রে পেয়েছি যে ভাইরাসের মধ্যে একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, ডিএনএ বা আরএনএ, এবং তার চারপাশে একটা প্রোটিনের কভারিং বা ক্যাপসিড পাওয়া যাবে। কিন্তু এখন আমরা বলছি যে বাইরে কোনো প্রোটিনের কভারিংটাও নেই, অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল একটা ফ্রি আরএনএ, যেটা হচ্ছে ভাইরয়েড। ইট ল্যাকড দ্য প্রোটিন কোড ল্যাকস দ্য প্রোটিন কোড দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ভাইরাস। ভাইরাসের মধ্যে যে প্রোটিন কোডটা পাই সেটা ভাইরয়েডের মধ্যে আমরা পাচ্ছি না। হ্যান্স দ্য নেম ইজ ভাইরয়েড। দ্য আরএনএ অফ দ্য ভাইরয়েড ওয়াজ লো মলিকিউলার ওয়েট। যে আরএনএটা পাবো ভাইরয়েডের মধ্যে তার মলিকিউলার ওয়েটটা অনেক ছোট হবে, অনেক ক্ষুদ্র মলিকিউলার ওয়েট। তারপরে চলে আসছে প্রায়ন। প্রায়ন আসার সাথে সাথেই মাথার মধ্যে আমাদের আসতে হবে যে ইনফেকশিয়াস প্রোটিন পার্টিকেল। নাও লেট মি প্রসিড। ইন মডার্ন মেডিসিন, এখনের যুগে সার্টেন ইনফেকশিয়াস নিউরোলজিক্যাল ডিজিজ, আমরা বলছি নিউরোলজিক্যাল ডিজিজ, কেন বলছি? লেট মি প্রসিড। ফাউন্ড টু বি ট্রান্সমিটেড বাই দ্য এজেন্ট কনসিস্ট অফ অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। এই সবগুলো কথাই খুবই ইম্পর্ট্যান্ট, আমি সব কিছু ডিসকাস করছি ইন ডিটেলস। দ্য এজেন্ট ওয়াজ সিমিলার টু সাইজ ইন দ্য ভাইরাস। দিস এজেন্ট ওয়াজ কল্ড দ্য প্রায়ন। প্রায়ন হচ্ছে গিয়ে এক ধরনের অ্যাবনর্মাল ফোল্ডেড প্রোটিন। দেখো, আসলে এই প্রায়ন প্রোটিনটা আমাদের শরীরে, আমাদের মস্তিষ্কের মধ্যে, ব্রেইন সেলের মধ্যে নর্মাল উপায়ে প্রায়ন প্রোটিন পাওয়া যায়, যেটা তার প্রোটিন স্ট্রাকচার থাকে আলফা হেলিক্স। কিন্তু যখন কোনো কারণে বা কোনো জেনেটিক মডিফিকেশনের ফলে সেই আলফা হেলিক্স স্ট্রাকচার অফ দ্যাট প্রোটিন পার্টিকেল কনভার্টেড ইনটু, সেটা রূপান্তরিত হয় ইন দ্য বিটা প্লিটেড শিট কনফরমেশন। দেখো, আলফা হেলিক্স কি, বিটা প্লিট, এগুলো সব কিছু আমরা বায়োমলিকিউল চ্যাপ্টারে জানবো ইন ডিটেলস। তবে শুধু মনে রাখো যে সেখানে একটা অ্যাবনর্মাল ফোল্ডেড প্রোটিন তৈরি হবে। নর্মাল প্রোটিনের একটা অ্যাবনর্মাল ফর্ম তৈরি হওয়ার জন্যই এই প্রায়ন ডিজিজের সৃষ্টি হয়, এবং এর ফলে এই প্রায়ন ডিজিজের ফলে আমরা দেখব সবচেয়ে বেশি এফেক্টেড হবে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের মস্তিষ্ক। তাই বলছে ইট ইজ এ নিউরোলজিক্যাল ডিজিজ। This agent was called the prion. The most notable disease, সবচেয়ে প্রথম যে রোগের কারণে প্রায়ন আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, BSE, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। এই রোগের কারণে কি হয়, বোভাইন অর্থাৎ গরু, ছাগল, বিভিন্ন রুমিনেন্ট স্পেসিসগুলোর তাদের ব্রেইনের মধ্যে স্পঞ্জ আকৃতি ধারণ করে, তাদের নিউরোলজি বা নিউরাল সেলগুলো আছে সেগুলোর মধ্যে ছিদ্র হয়ে যায় বা স্পঞ্জ আকৃতি ধারণ করে ব্রেইন সেল, কমনলি কল্ড অ্যাজ দ্য ম্যাড কাউ ডিজিজ। এই BSE অর্থাৎ বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি ডিজিজকে ম্যাড কাউ ডিজিজ বলা হয়। তাহলে প্রশ্ন আসবে, ম্যাড কাউ ডিজিজ ইজ ফর্ম বাই হুইচ অফ দিস ফলোয়িং? তখন আমরা আনসার হবে প্রায়ন। দেখো, এই প্রায়নরা মানুষের মধ্যে এক ধরনের ডিজিজ সৃষ্টি করে যাকে আমরা বলছি CJD, অর্থাৎ ক্রুজফিল্ড জ্যাকব ডিজিজ। আমাদের মনে রাখতে হবে নামটা, যেটা হিউম্যানের মধ্যেও ডিজিজ সৃষ্টি করতে পারে এই প্রায়ন্স। খুবই ইম্পর্টেন্ট ভাইরয়েড এবং প্রায়ন, এগুলো থেকে প্রায় সময় সচরাচর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। নাও লেট মি প্রসিড। লাইকেন সম্পর্কে আমরা আগেও জেনেছি, একটা মিথজীবী সমন্বয়, যেখানের মধ্যে কি থাকবে, অ্যালগি থাকবে
আর ফাঞ্জাই থাকবে। এ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, যেখানে মিউচুয়ালি ইউজফুল অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঞ্জাই। দ্য অ্যালগি কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ দ্য ফাইকোবায়ন্ট। এই সমন্বয়ের মধ্যে অ্যালগিকে আমরা বলবো ফাইকোবায়ন্ট এবং ফাঞ্জাই ছত্রাককে আমরা বলবো মাইকোবায়ন্ট, হুইচ আর অটোট্রফিক অ্যান্ড হেটারোট্রফিক। ফাইকোবায়ন্ট অর্থাৎ শৈবাল আমরা জানি অটোট্রফিক, কিন্তু মাইকোবায়ন্ট পার্ট অর্থাৎ ফাঞ্জি আমরা জানি হেটারোট্রফিক। আমরা আগেই পড়ে এসেছি ফাঞ্জি ইজ এ ইউনিক কিংডম অফ দ্য হেটারোট্রফস। সো তাহলে দেখো অ্যালগি প্রিপেয়ার্ড, আসলে তাদের সমন্বয়ের মধ্যে কী ঘটনাটা ঘটে। অ্যালগি সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, যেটা ফাঞ্জিকে সরবরাহ করে। ফাঞ্জি অ্যালগিকে শেল্টার দেয় এবং মাটি থেকে বা যেখানের মধ্যে তারা জন্মগ্রহণ করে, যেখানে অ্যাসোসিয়েশন হয়, সেখান থেকে নিউট্রিশন মিনারেলস সংগ্রহ করতে হেল্প করে। অ্যালগি প্রিপেয়ার ফুড ফর দ্য ফাঞ্জাই অ্যান্ড ফাঞ্জাই প্রোভাইড শেল্টার অ্যান্ড অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফর ইটস পার্টনার। অর্থাৎ তাদের মধ্যে একটা মিথজীবী আদান প্রদান হয়, যেখানে আমরা দেখছি যে অ্যালগি সালোকসংশ্লেষ উপায়ে ফুড তৈরি করে, খাবার তৈরি করছে, যেটা নিজেদের মধ্যে শেয়ার করে নিচ্ছে। আবার ফাঞ্জি কী করছে, শেল্টার প্রদান করছে এবং মিনারেলস এবং ওয়াটার শোষণ করার কাজেও সাহায্য করছে। সো close is the association that if one saw a lichen in the nature, one would never imagine that they had two different organisms within them. আমরা যদি লাইকেনকে নেচারের মধ্যে যদি দেখি, আমরা যদি লাইকেনকে, এই যেটা লাইকেনের ছবি, এটাকে বাইরের দিক থেকে দেখে আমরা মোটেই ডিফারেন্সিয়েট করতে পারবো না যে কোনটা অ্যালগি কোনটা ফাঞ্জি। এটাকে যখন মাইক্রোস্কোপিক সেকশন নেওয়া হবে তখন দাঁড়ায় এটা। এখানে আমরা দেখছি যে গ্রিন পোর্শনগুলো হচ্ছে গিয়ে ফাঙ্গাল হাইফা, গ্রিন পোর্শনগুলো হচ্ছে গিয়ে আমার অ্যালগি সেল, এবং বাইরের অংশগুলো হচ্ছে গিয়ে আমার ফাঙ্গাল হাইফা। এই হচ্ছে আমার লাইকেন এর সমন্বয়। খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা থেকে বিভিন্ন সময় ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে এসেছে নিটের মধ্যে, সেটা হচ্ছে লাইকেন্স আর ভেরি গুড পলিউশন ইন্ডিকেটর। দে ডু নট গ্রো ইন দ্য পলিউটেড এরিয়াস। আমরা কোনো ধরনের হাইলি পলিউটেড এরিয়ার মধ্যে কখনো লাইকেনে গ্রো দেখবো না। লাইকেন ইজ ভেরি গুড পলিউশন ইন্ডিকেটর। ওকে, so that was all about this whole chapter. So thank you so much for cooperating with me to complete this whole lesson. Thank you so much for watching this video. তোমাদের যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ডেসক্রিপশনের মধ্যে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমার নেক্সট লেসনের আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সেখানে সময় আমি আমার সব কিছু আপডেট সেখানে দিয়ে দিই। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে আমি আরও অনেক বেশি করে ভিডিও আমি আপলোড করতে পারি। সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি মোটিভেটেড ফিল করি, অনেক বেশি মোটিফাই পাই। প্লিজ তোমার নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আমার এই যে প্রচেষ্টা কন্টিনিউ ভিডিও বানিয়ে যাওয়ার, সেটাকে প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।